বাজেট আজকে দেয়া হলো, তাতে আপনি কি কোন কোন জায়গাটাতে চ্যালেঞ্জ দেখছেন? এখন পর্যন্ত আলোচনায় মূল্যস্ফীতি বা এই যে রাজস্ব আদায়, এই চ্যালেঞ্জগুলো এসছে, আপনি আপনি কি বলেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এনবিআর যে রাজস্বটা আহরণ করবে অর্থনীতির থেকেই তো করবে। অর্থনীতি যদি চালু থাকে তাহলে তার রেভিনিউ আর্নিং সেইভাবে হয়। আর একটা তো তার নিজের, স্যার যেমনটি বলতেছিলেন যে পলিসি আর বাস্তবায়নটাকে যেটা সেপারেশন করা হয়েছিল সেখান থেকে, বা অটোমেশনটা করলে যেটা হতো সেই দিকে যদি না যাওয়া হয় আর অর্থনীতি যদি অসুস্থই থাকে, তো তাহলে তো এনবিআর ওর টার্গেট দিয়ে তো লাভ হচ্ছে না, কারণ সে ওইটা করতে পারবে না, করতে পারছেন না। কিছুক্ষণ আগেও আশরাফ যেটা বলতেছিলেন আর কি, যে রেভিনিউ আর্নড হবে না, আমি জানতেছি, বুঝতে পারতেছি, অথচ আমি ব্যয় তো করেই ফেলছি, ব্যয় করা যাবে। যেমন আমি বলি, যেখানে এনবিআরের ভাগে এবার রেভিনিউয়ের এর দায়িত্ব পড়েছে 6.4, আর আপনি দেখেন পরিচালন ব্যয়, সরকারের পরিচালন ব্যয় সেও প্রায় একই ধরনের, ওই 6 কত পাশাপাশি। কিন্তু এনবিআরেরটা আমার হচ্ছে ইফ, যদিও হয়, মানে আমি অনিশ্চিত, তার অতীতে রেকর্ডটা বলছে না যে সে পারে, অথচ আমার পরিচালন ব্যয়টা কিন্তু থেকেই যাবে। এখানে তো আমি থামতে পারবো না। এখানে প্রায় 22% হচ্ছে আপনার ওই সুদ, অতীতের সুদ, যেটা সুদ আমি নিয়েছি, আমি ইকোনমিতে ওই টাকা নিয়েছি, অথচ আমি এখন সেই সুদ আমার এখন এটা বাধ্যতামূলক পে করতে হচ্ছে। আরও অন্যান্য ব্যয় আছে, অর্থাৎ আমি ব্যয়টা কিন্তু থামাতে পারছি না বা থামানো যাচ্ছে না, অনিবার্য হয়ে গেছে। কিন্তু আমার রেভিনিউ আর্নিংটাও অনিবার্য হয়নি, ও আরও ইফ অ্যান্ড বাটের ভিতরে পড়ে আছে। ইফ অ্যান্ড বাটের থেকে বেরিয়ে আসার একটাই পথ হচ্ছে আমাকে ইকোনমিকে আগে সক্রিয় করতে হবে। যেমনটি বলা হলো, ব্যাংকিং খাত সবচাইতে রেভিনিউয়ের সবচাইতে বড় একটা সুখ, কারণ ব্যাংক টাকা নেয়, টাকা লঙ্ঘি করে, ব্যবসা বাণিজ্য চলে, সেখান থেকে আমার একটা রেভিনিউ আসে। সেই জায়গাটা যদি স্থবির হয়ে থাকে তাহলে এই যে এনপিএল বাড়তেছে, এনপিএল বাড়া মানে কি, আমার তো আর ওখান থেকে আর কিছুই নেওয়ার নাই, থাকছে না। তো সুতরাং ব্যাংকিং খাতকে আমি যদি সক্রিয় না করতে পারি, সুস্থ না করতে পারি, পুঁজিবাজার আমার আর একটা পুঁজির সরবরাহের একটা বড় উৎস, সেই পুঁজিবাজার যদি ফ্ল্যাট হয়ে পড়ে থাকে তাহলে সেখানে সরকারের এই যেটা প্রত্যাশা করা হচ্ছে যে বেসরকারি খাতকে আমি অর্থনীতিকে ঘুরাবো, অর্থনীতি ঘুরাবার অনিবার্যতা, কিন্তু অর্থনীতিকে ঘুরানোর জন্য ওনাকে তো আমি কোনো লোন দিতে পারছি না, তো টাকা নাই। হ্যাঁ, কারণ সরকার নিজেই তার ব্যয় নির্বাহের জন্যে তাকে নিজেই ওই ট্রেজারি বন্ড আর করে করে তার ওই ব্যাংকের থেকে তার টাকা তুলে নিতে হচ্ছে, তাহলে ব্যাংকের কাছে থাকছে না কিছুই। সুতরাং বেসরকারি খাত সেটা না পেলে তো অর্থনীতি ঘুরবে না, কারণ বেসরকারি খাত যদি সত্যি বিনিয়োগে বা উৎপাদনে এখন যায় তাহলে কর্মসৃজনটা হয়। আমাদের টোটাল যে কর্মসৃজন হয় তার ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে বেসরকারি খাত। তো সেই বেসরকারি খাত যদি চুপ হয়ে থাকে তাহলে কর্মসৃজন হচ্ছে না। সরকারি খাতের কর্মসৃজন তো খুব অত্যন্ত নস্যিমাত্র, তাও বহু পোস্ট খালি আছে তা এখন এই জন্যেই স্যার যেটা বলতেছিলেন, অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন পিছিয়ে যাচ্ছি। আমি ট্যাক্স জিডিপি রেশিওটা উঠানোর ব্যাপারটা আজকেও আমি হঠাৎ করে খেয়াল করলাম, সেই আবাসন খাতে সেই কালো টাকা সাদা টাকার সেই ব্যাপারগুলো রয়ে যাচ্ছে। তা রয়ে যাওয়া মানে কি, এই যে ওয়ার্ল্ড ব্যাংক IMF বারবার বলতেছে তুমি সব জায়গায় করের দিও না বলছে, এইটা কিন্তু স্পষ্ট করতেছে না। ম্যাক্সিমাম করের রেয়াত দেওয়া হয়ে যাচ্ছে ওই আপনার এই আবাসন খাতে, কারণ ওকে এমনভাবে লেখা আছে যে তার প্রশ্নও করা হবে না, তার উৎস নেই। তো তার মানে আমি এনকারেজ করছি, এই এনকারেজটা এটা কতটা যৌক্তিকসঙ্গত। একটি বৈষম্য বিরোধী আন্দোলনের পরে সৃষ্ট যে সরকার, সেই সরকার এই যে কি বৈষম্যকে কি নিরুৎসাহিত করছে না বৈষম্যকে উস্কে দিচ্ছে। কারণ আমি বলি ওই বেসরকারি খাতের এই কি বলে রিহাবের খাতের, হ্যাঁ, গৃহায়নের খাতের, গৃহ নির্মাণ খাতের একজন যদি কর দিতে হবে না, তার শস্যের উৎসব জানা প্রয়োজন হবে না, তা সে তো 40 লাখ টাকার ফ্ল্যাট তো সে 60 লাখ টাকাতে কিনবে, কারণ তার কোনো অর্থের হিসেব দিতে হবে না, তার টাকা দিতে হবে না, তার দিতে হবে না। আর অন দ্য আদার হ্যান্ড যে লোক ন্যায্য ন্যায় আয় করছে
সে তো 40 লাখ টাকা, তার এর বেশি পুঁজি নাই তার, সে তো এখানে এ করতে পারবে না। তা ফলে হচ্ছে কি, বৈষম্যটা তো আমি চোখের সামনে স্পষ্ট করে দিয়ে দিচ্ছি। এইখানে আমি একটু ছোট করে জানতে চাই, এই সরকারও বিশেষ করে হুইপও বলছিলেন এর মধ্যে যে এবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না, কিন্তু তারপরও অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একবারে খুব কড়াভাবে উঠাই দিয়েছে। না, শুধু এই সরকারের হুইপও বলছিলেন এর মধ্যেই, কিন্তু তারপর আবার আমরা দেখলাম অর্থমন্ত্রীর আজকের ঘোষণায় সেটি এসছে অর্থ বিলে। কেন, মানে সরকার কি বাধ্য হচ্ছে কোনো কারণে? সবগুলো সরকারই তো প্রতিশ্রুতি দেয় কিন্তু পরে এটি কন্টিনিউ থাকে, কারণ না, বিশেষ করে কালো টাকা সাদা টাকার ব্যাপারে গত বছরের আগের বছর কিন্তু সারা বছরই কিছু বলে নাই, সবাই মনে করছিল এটা থাকবে না। একবারে মগরিবের রক্তে, মানে একবারে লাস্টের দিন বললো কি এটা আছে, সবাই আশ্চর্য হয়ে গেল, টিআইবিও বললো এটা কি হলো। আচ্ছা, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে একেবারে আইন করেই বলে দিল যেটা থাকবে না, চিরতরে উঠে গেল ইত্যাদি। ইভেন এনারাও প্রথম দিকে নাকি বলছিলেন, আমি আজকে এটা বিস্মিত হয়ে গেলাম যে একেবারে ঠিক সেই একই ল্যাঙ্গুয়েজে, কোনো প্রশ্ন করা হবে না, তারপরে এই সময় থেকে এই অন্য সময় কোনো আইনে দেওয়া যাই হবে। থাকুক না কেন। তাহলে আমার সংবিধানের সে যে 20-এর 2 ধারায় যে কথাটা বলা আছে যে রাষ্ট্র এইটা নিশ্চিত করবে যে কেউ যেন তার অনুপার্জিত অর্থ ব্যবহার না করতে পারে বা ভোগ করতে না পারে, তো এটা তো সেটাই হচ্ছে, অনুপার্জিত অর্থ সে ফ্ল্যাট কিনছে। বুঝলাম যে রিহাব সেক্টর একটা বিরাট কন্ট্রিবিউটর, এখানে বহু লোকের চাকরি আছে, এখানে ইয়ে হচ্ছে, এটা ভালো ফ্লাওয়ারিশ হচ্ছে, কিন্তু তাই বলে নট এট দ্য কস্ট অফ মোরাল অব্লিগেশন।